ইতিহাসে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান, বাংলাদেশের প্রভাব নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা, দুদেশের সম্পর্ক অব্যাহত থাকবে আশা সরকারের। সিটি নির্বাচন ইস্যুতে এবার মুখোমুখি জামায়াত এনসিপি, দক্ষিণ সিটিতে লড়তে পারেন আসিফ মাহমুদ, সাদিক কায়েম। সমঝোতা নিয়ে আলোচনা নেই বলছেন দুই দলের নেতারা। সাংগঠনিক স্থবিরতা কাটাতে এবার নড়েচড়ে বসেছে বিএনপি, নতুন নেতৃত্ব আসতে পারে ছাত্র, যুব, স্বেচ্ছাসেবক দলে। হাইকমান্ডে দৌড়ঝাঁপ বেড়েছে পদ প্রত্যাশীদের। টানা বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে ৮ নদ নদীর পানি, বইছে বিপদসীমার উপর দিয়ে। ৩ জেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা। ফের স্বর্ণের দামে পতন, ভরিতে কমেছে ২,১৫৮ টাকা। তেজাবি স্বর্ণের দাম কমায় করা হয়েছে সমন্বয়, বলছে বাজুস। দীর্ঘ ৫০ বছরের ইতিহাস ভেঙে পশ্চিমবঙ্গের শাসনভার এখন বিজেপির হাতে। একসময় যেখানে ছিল বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের দাপট, সেখানেই আজ বিজেপির জয় জয়কার। প্রথমবারের মতো কলকাতা পেল একই দলের রাজ্য ও কেন্দ্রীয় সরকার। প্রতিবেশী দেশটির এই বিধানসভা নির্বাচনের দিকে চোখ ছিল বাংলাদেশেরও। এই রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তনে কি প্রভাব পড়বে ঢাকায়, তা নিয়েও বিভিন্ন অঙ্গনে উঠছে প্রশ্ন। এছাড়া তিস্তা নদীর পানি বন্টন, সীমান্ত ইস্যু ও পুশ-ইন কিংবা পুশব্যাক ইস্যুর মতো দ্বিপাক্ষিক ইস্যুগুলোতে এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ভূমিকা কেমন হবে তা নিয়েও আলোচনা, কৌতূহল ও উদ্বেগ দেখা যাচ্ছে বিভিন্ন দলের মধ্যে। এসব প্রশ্নের উত্তর নিয়ে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। সেখানে তুলে ধরা হয় কলকাতার রাজনৈতিক এই পট পরিবর্তন নিয়ে কি ভাবছে বাংলাদেশ। কোনো কোনো দল বলছে নির্বাচনের আগে বিজেপি নেতাদের কেউ কেউ বাংলাদেশ নিয়ে কিছু মন্তব্য করেছেন, যেগুলো তাদের মতে দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর। তবে বাংলাদেশ সরকারের দিক থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ক্ষমতায় যেই আসুক, অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে বাংলাদেশে একই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের আগে বিভিন্ন সময়ে সেখানকার কিছু নেতা বাংলাদেশ ও বাংলাদেশের জনগণ নিয়ে উদ্বেগজনক মন্তব্য করেছেন, যা দুঃখজনক। পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের বড় সীমান্ত আছে এবং সম্পর্কের মাত্রা বহুমাত্রিক। এর মধ্যে এ ধরনের মন্তব্য সামনেও আসতে থাকলে সেটি এদেশেও প্রভাব ফেলতে পারে বলে মনে করেন তিনি। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব পড়বে না। তবে ভারতের রাষ্ট্র ও সরকারের সহায়তা নিয়েই তো আওয়ামী লীগ শক্তি সঞ্চয় করেছিল। শেখ হাসিনা তাদের প্রশ্রয়েই আছেন। এখন তারা আরও শেল্টার পেয়ে ষড়যন্ত্র বাড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। অন্যদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পশ্চিমবঙ্গের নির্বাচন একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয়। যারাই ক্ষমতায় থাকুক, দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে মনে করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। দেশ জুড়ে আলোচনায় সিটি কর্পোরেশন নির্বাচন ইস্যু। আসন্ন এই নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে এক নতুন মেরুকরণ দেখা যাচ্ছে। সংসদে জোটবদ্ধ থাকলেও এবার মুখোমুখি হতে পারে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। কেননা সিটি নির্বাচনের সময় এসে ঢাকা দক্ষিণ সিটিতে দুই দলই নিজেদের প্রার্থী দিতে চায়। দল দুটির অভ্যন্তরীণ দূরত্ব নাকি কৌশল, এ নিয়েও রাজনৈতিক অঙ্গনে উঠছে প্রশ্ন। এনসিপি এরই মধ্যে 5টি সিটিতে প্রার্থী চূড়ান্ত করেছে। ডিএসসিসি নির্বাচনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জোর প্রস্তুতি নিচ্ছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের ময়লার বিল দিতে হবে না। এনসিপির একাধিক নেতা জানান, তারা জোটগতভাবে সিটি নির্বাচনে অংশ নিতে আগ্রহী। তবে সেক্ষেত্রে ঢাকার অন্তত একটি গুরুত্বপূর্ণ সিটি সহ কয়েকটি ছাড় দিতে হবে জামায়াতকে। বিশেষ করে দক্ষিণে আসিফের সাথে কোনো আপোষই করবে না তারা। তবে এনসিপির দপ্তর সম্পাদক সালেউদ্দিন সিফাত বলেন, আপাতত জোটগত নির্বাচনের কোনো আলোচনা নেই। পরে জোটগতভাবে কোনো সিদ্ধান্ত হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমকে প্রার্থী করতে চায় জামায়াত। এ লক্ষ্যে সেপ্টেম্বরে ডাকসুর মেয়াদ শেষে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দিবেন তিনি, আর তখনই তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হবে। জামায়াতের দায়িত্বশীল একাধিক নেতা বলেন, সিটি নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার আলোচনা এখনো নেই। জামায়াত 12 সিটিতেই প্রার্থী দেবে। ঢাকা দক্ষিণে ডাকসু ভিপি সাদিক কায়েম ছাড়াও শিবিরের সাবেক একাধিক সভাপতিকেও মেয়রের প্রার্থী তালিকায় দেখা যেতে পারে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে এককভাবেই লড়াইয়ে যাবে এই দল।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, স্থানীয় নির্বাচনগুলো নিজ নিজ দল থেকে করা হবে, এভাবে আলোচনায় বলা হয়েছে। মেয়র প্রার্থী কেন্দ্র থেকে ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। সরকার পরিচালনার ব্যস্ততার মধ্যেও সাংগঠনিক স্থবিরতা কাটাতে এবার নড়েচড়ে বসেছে বিএনপি। দলের মেয়াদোত্তীর্ণ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পুনর্গঠনে ইতিবাচক উদ্যোগ নিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। এই খবরে নেতাকর্মীদের মধ্যে চাঙ্গা ভাব তৈরি হয়েছে এবং পদের জন্য তাদের তৎপরতাও বেড়েছে। বিশেষ করে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের পদপ্রত্যাশীদের ব্যস্ততা কয়েক গুণ বেড়েছে। অনেকেই বিগত দিনে আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকার কথা নানাভাবে বিএনপি হাইকমান্ড সহ নীতি নির্ধারকদের কাছে তুলে ধরার চেষ্টা করছেন। সূত্রমতে গত এপ্রিলের শুরু থেকেই অঙ্গ সংগঠনগুলো ঠেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। সে লক্ষ্যে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে একাধিকবার বৈঠক করে দিক নির্দেশনাও দিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক থেকে আভাস মিলেছে ত্যাগী, যোগ্য ও তরুণদের নিয়ে সংগঠনে বড় পরিবর্তন আনা হবে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন যুগান্তরকে বলেন, দলীয় অঙ্গ সংগঠনের পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে। নতুন নেতৃত্বে সংগঠনগুলোর বড় পরিবর্তন আসতে পারে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দায়িত্বশীল নেতাদের নিয়ে কাজ করছেন। দ্রুত সময়ের মধ্যে অঙ্গ সংগঠন পুনর্গঠন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিএনপির 11টি অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটির মধ্যে 10টি মেয়াদোত্তীর্ণ। দলীয় গঠনতন্ত্রে নির্দিষ্ট সময় পর নতুন কমিটি গঠনের বিধান থাকলেও দীর্ঘদিন তা বাস্তবায়ন হয়নি। এবার সেই সংগঠনগুলোকেই ঢেলে সাজানোর উদ্যোগ নিল বিএনপি সরকার। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। সকাল থেকেই রোদের তেজ কিছুটা কম, আকাশে মেঘের আনাগোনা। এমন আবহেই দিন শুরু হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে এই স্বস্তির আড়ালে রয়েছে বন্যার শঙ্কা। গতকাল সোমবার এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড পাওবো। দেশের উত্তর পূর্বাঞ্চলে 8টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ায় পরিস্থিতি আরও অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নেত্রকোনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ সহ হাওর অঞ্চলের বিভিন্ন নদীর পানি দ্রুত বেড়েছে। কিছু নদীর পানি বিপদসীমার অনেক উপরে থাকায় নিম্নাঞ্চলে ইতিমধ্যে জলাবদ্ধতা ও বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে। বিশেষ করে সুরমা, কুশিয়ারা, ধনু, বাওলাই সহ কয়েকটি নদীর পানি আগামী কয়েকদিন আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে সিলেট ও সুনামগঞ্জের হাওর এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে। অন্যদিকে কিছু নদীর পানি সামান্য কমলেও সার্বিক পরিস্থিতি এখনও উদ্বেগজনক। এদিকে ভারতের মেঘালয় ও আসামে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হওয়ায় মেঘালয়ের চেরিপুঞ্জিতে 14 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত সোমবার সন্ধ্যা 6টায় দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী 2-3 দিন দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে। ফলে বন্যার পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ভরিতে 2,158 টাকা কমিয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,40,337 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। নতুন এ দাম আজ সকাল 10টা থেকেই কার্যকর হবে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,40,337 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,29,431 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,96,655 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ 1,60,147 টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে সবশেষ গত 30 এপ্রিল সন্ধ্যায় দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে 2,158 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,42,495 টাকা নির্ধারণ করা হয়। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে 61 বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম, যেখানে দাম 33 দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে 28 দফা।